আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে মেয়েটার স্কুল আছে, মেয়েটার এক্সাম আছে, ছেলেটারও এক্সাম আছে। আর সকালের দিকে একটু উঠলেও আবার পরে হয়তো ঘুমানো হয়ে যায়। তো সকালের দিকে কোনো মতেই ঘুম ভাঙতে চায় না, কেননা রাত 1টা-1:30টা পর্যন্ত জেগে থাকা হয়। আর এইটা ভীষণ একটা খারাপ অভ্যেস হয়ে গেছে যে অনেক রাত করে ঘুমানো। যত চেষ্টাই করি না কেন ঘুম তো আসেই না, সেই অনেক রাত করে ঘুমানো হয়ে যায়। আর তার উপর তো লোডশেডিং লেগেই আছে, যদিও একটু ঘুম আসে তো সেটা লোডশেডিংয়ের কারণে ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, সকালে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি, উঠতে ইচ্ছা করছিল না, তবুও উঠলাম। উঠে যে রাত্রে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আগে উঠিয়ে নিলাম, কেননা এখন তো একটু রুটি করব। আর জায়গাটা একটু পরিষ্কার না করলে ওটা জায়গায় তো আর কাজ করতে পারবো না, তো সেই কারণে ওই জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর এই যে কড়াইটা দেখছেন, এই স্টিলের কড়াইতেই আমি পানিটা গরম বসিয়ে দিব। আর স্টিলের কড়াইটি দেওয়ার কারণে আমার পানিটা খুব দ্রুত গরম হয়ে যায়, আর খুব দ্রুত যে কোনো জিনিস রান্নাও হয় এই কড়াইতে। পানিটা গরম বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। আর এই সয়াবিন তেল কয়েক ফোঁটা একটু দিয়ে দিয়েছি, আর এটার ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ। আর এই সয়াবিন তেল দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে খামিরটা হবে অনেকটা নরম হবে এবং খুব সুন্দরভাবে মথে নিতে পারবো। আর দেখুন লবণটা দিয়েছি, ঠিক মনে হচ্ছে ভূতের একটা আকার চলে আসছে, যেমনটা মুখ হয়েছে তেমনটা 2টা চোখ হয়েছে। তো আমি ভিডিওটা এডিট করার সময় ওইটা একটু ফলো করছিলাম। তো যাই হোক, পেঁপেটা নিয়ে আসছি গাছ থেকে পেড়ে, পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজ তো পেঁপের সাথে মানে পেঁপে ভাজি করব আর করব রুটি, এই দুইটা হচ্ছে করবো। আজ আর আলু ভাজি করব না। তো পেঁপেটা গাছ থেকে পেড়ে আনার পর ওর গায়ে যত আঠা ছিল সেটা ভালো করে ঘষে ঘষে একটু ধুয়ে নিলাম। নিয়ে তারপরটা হচ্ছে আটাটা খামির মেরে নিচ্ছি। আমি খামির মারার সময় আটাটা আগে আমি এভাবে একটা পাত্রে নিয়ে তার ভিতরে যে টকবগে গরম পানিটা করেছি সেটা ঢেলে দিই, দিয়ে ভালো করে খুন্তির পিছন সাইডটা দিয়ে নাড়াচাড়া করতে থাকি। তাতে দেখা যাচ্ছে ওই জিনিসটা ওর সাথে একদম মিশে যায় এবং সুন্দরভাবে আটাটা খামির হয়ে যায়। আর এটা কড়াইতেও মারা যেতে পারে, কিন্তু কড়াইতে দিলে আমার ভীষণ বিরক্ত লাগে। ওটা মনে হয় যে কড়াই থেকে উঠতে চাচ্ছে না, আর কড়াইতে দিয়ে মারতে গেলে আমার মনে হয় যে ওটা আমার কড়াই থেকে পুড়ে যায় আর কি, একটা পুড়িয়ে ফেলি। তো সে কারণে আমার কাছে এভাবেই সুবিধা হয় আর আমি এভাবেই করি। তো এতে কিন্তু রুটির কোনো সমস্যা হয় না, ঠিক যেমনটা নরম হয় তেমন মানে অনেকক্ষণ নরম সফট অবস্থায় থাকেও। তো যাই হোক, আমি আটাটা মেরে নিয়েছি, নিয়ে তারপর ওটা এক সাইডে রেখে দিয়েছি, ওটা এখন ঠান্ডা হতে থাক। আর তার ভিতর পেঁপেটা কাটছি। পেঁপেটা কেটে দেখি যে পেঁপেটার ভিতরে বেশ একটু লালচে হয়ে আসছে, আর ওটার ভিতরে এমনটা হওয়ার কারণ এটার ভিতরে একটু পানি ঢুকেছে। তো এটা কিন্তু নষ্ট না, দেখতেই জাস্ট ওরকম লাগছে, কিন্তু ভিতরের ওই যে লাল অংশটা ওটা কিন্তু আমি কেটে ফেলে দেব। তো যে অংশগুলো কেটে ফেলে দেওয়ার দরকার সেগুলো কেটে ফেলে দেব। আর এই মুহূর্তে যে আমি আর একটা পেঁপে কেটে নিয়ে আসে তাই রান্না করব, তেমনটা সময়ও নাই হাতে। মেয়েটার স্কুল আছে, মানে মেয়েটার এক্সাম রয়েছে 9:30টার দিকে। তো তার আগে আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে, ঘরের টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো গোছাতে হবে। গুছিয়ে তারপর আবার আমার হাজব্যান্ডকে সবজি তৈরি করে দিতে হবে, উনি নাস্তা নিয়ে যাবে অফিসে। ছেলেটার জন্য পরোটা করতে হবে, ডিম ভাজি করতে হবে। তো এত কিছু এক হাতে করে উঠতে পারবো না যদি আর একবার ছাদে যেতে হয়।
তো যাই আছে আমার কাছে সেইটাই আমি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখুন ভিতরের ওইটা সুন্দর করে কেটে নিয়েছি, যে লাল অংশগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি, নিয়ে ওটাকে ভাজে কুচিয়ে ফেলেছি। আর এদিকে আমি একটু রুটি বেলছি আর হচ্ছে সেঁকছি। এই তো রুটি তৈরি করা আমার হয়ে গেছে, আর এখন হচ্ছে করছি আমার বাবুর জন্য একটু পরাটা। এই সকালের টাইমে এত পরিমাণে কাজের চাপ থাকে যে অনেক তাড়াহুড়ো করে কাজ করলেও মনে হয় যে কোনোটাই কাজের কমতি থাকে না। তো সকালে মনে হয় যে আল্লাহ যদি আমাকে আরও কয়েকটা হাত দিত তাহলে হয়তো আমার কাজগুলো দ্রুত করতে একটু ভালো হতো। তো কী আর করা, মানুষ তো, আমরা তো আর অন্য কোনো প্রাণী নই। আর আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটাতেই আলহামদুলিল্লাহ, এ ধরনের কথা আসলে মনে আনাও পাপ। তো যাই হোক, এরকমটা মনে হয় সকালের দিকে উঠলেই মনে হয় যে হয়তো যদি কেউ একটু কোটা বাছা করে দিত, একটু রান্নাটা করতে আমার পক্ষে সুবিধা হতো। তো একা সংসার, একা নিজেকেই করতে হবে সব কিছু সামলিয়ে। আমার হাজব্যান্ডের অফিসের খাবার তৈরি, নিজেদের নাস্তা, বাচ্চা দুইটার নাস্তা, তাদের স্কুলে নিয়ে যাওয়া আসা সব কিছু নিজে হাতে একাই করে উঠি। তো একটু কষ্ট হলেও অসুবিধা হয় না, সব দিক সামলাতে পারি। তো এই তো এখানে ছোট্ট পরাটাটা মেয়ের জন্য রাখছি, আর 3টে পরাটা দিয়ে দিব ছেলেকে। ওর স্কুল ড্রেস তো পরে রেডি হয়ে গেছে, এখন শুধু ওকে একটু খেতে দিব। আর ওর আব্বুর জন্য ভাজিটা করে নিব। এখনও পর্যন্ত পেঁপেটা ভেজে উঠতে পারিনি। তো ওটা করে ওর আব্বুকে এবং আমার ছেলেকে দুইজনকে নাস্তা দিয়ে দিয়েছি। ওরা খেয়েছে এবং সাথে করে নিয়ে গেছে নাস্তা। আর ওরা চলে যাওয়ার পর এই তো রুমে ঢুকলাম আমি। ঢুকেই হচ্ছে ছেলেটা রুমে ঢুকে আগে ওর বেড কভারটা চেঞ্জ করছি, কেননা ওর এই বেড কভারটা পেতেছিলাম অনেক দিন হয়ে গেছে, মনে হয় 10 থেকে 15 দিন মতো তো হবেই যে ওর বেড কভারটা আমি পেতেছি। তো ওর বেড কভারটা এখন সুন্দর করে একটু চেঞ্জ করে নিচ্ছে, আর একটা দিয়ে দিচ্ছে। আর ওইটা ভিজিয়ে রাখবো, যদি সময় পাই তাহলে দেখা যাচ্ছে ওটা আমি কেচে দিব। ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকলে এই কয়েকটা জিনিস আমাকে খুব সহজভাবে কাজ করতে সাহায্য করে। যেমন সকাল ভোরে উঠেছি, উঠে তো নাস্তা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন দেখুন একদম এখন বাজে মনে হয় 8টা কি 8:45। ঠিক এই টাইমে আমি বেড কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর আমার টার্গেট আছে 8:30টার ভিতরে আমি রুমের কাজটা কমপ্লিট করে নিব। তো দেখুন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠলে খুব দ্রুতভাবে কাজ করা যায় এবং সারাটা দিন হাতে নিয়ে একটু সময়ও পাওয়া যায়। সেটা আমরা রেস্টই করি অথবা সেটা অন্য কোনো কাজে লাগাই। তো যাই হোক না কেন, রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে তারপরে দেখুন মেয়ের স্কুলে যাব, সেটার জন্য একটু বইপত্র দেখে নিচ্ছিলাম যে ওর কী কী নেওয়া লাগবে আর কী কী নেওয়া লাগবে না। তো ওর যেহেতু আজকে ইংরেজি পরীক্ষা, তো আমি রুটিনটা ভালো করে দেখে নিচ্ছিলাম যে ওর এর পরের কী পরীক্ষা। তা দেখলাম বাংলা পরীক্ষা, তো আমি ইংরেজি বইটা তো আর নিব না, আর অন্যান্য বইগুলোও নিব না। তো ওর ইংরেজি বই এবং সাজেশন, তারপর পেন্সিল, রাবার, ওর হচ্ছে আইডি কার্ড, সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছে, ওকে পরিয়ে দেব। আর ওর ব্যাগটাও গুছিয়ে নিচ্ছে কোচিংয়ের জন্য, যে কি কি বই লাগবে, আর এক্সামের জন্য হার্ডবোর্ড লাগবে সেটাও গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ওর ড্রেসটা রেখে দিব। আর আমি সকালের দিকে একটু গোছল করে তারপর একবারে বেরোবো। মেয়েটার স্কুল অনেকটা দূরে, আর ওখান থেকে আমার স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 1টা থেকে 1:30 বেজে যাবে। তো ওই 1:30টার সময় এসে আমার টুকটাক কাজ করতে করতে দেখা যাচ্ছে অনেকটা সময় পার হয়ে যায়। তো সে কারণে আমি গোসলটা সেরে নিয়েছি, নিয়ে মেয়েকে একটু খাইয়েছি, আর আমি নিজে একটু খেয়েছি। খেয়ে এখন মেয়েটাকে নিয়ে একটু বেরোবো। এখনও ঘরের অনেক কাজই কমপ্লিট হয়নি, তো এখন আর কমপ্লিট করব না, যা করার এসে করব। এমনিতেই 9টা বাজতে গেছে, আর এই তো 9টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে।
তো এখন আমি তো চলে যাচ্ছি, আর এখান থেকে হেঁটে যেতে যেতে আমার আধা ঘন্টা টাইম লাগবে। আমি ঠিক 9:30টার আগে পৌঁছে যেতে পারবো স্কুলে। আর পরীক্ষা তো 9:30টায় শুরু হয়। তো গেটটা আমি এখনও লক খুলিনি, তো সে কারণে ওই গেটের লকটা আগে খুলে নিলাম, নিয়ে মেয়েটাকে বের করে দিলাম, বললাম যে তুমি আগে বেরো, তারপর আমি বেরোবো। তারপর দেখুন আজকে বাসায় কেউ নেই, নিজে নিজে গেটটা আটকে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়িয়েছি স্কুলের উদ্দেশ্যে। তো স্কুল থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মনির স্কুল থেকে আসার পথে কিছু মাছ দেখেছিলাম, আর এই মাছ এবার আমি জীবনে প্রথম খাবো। অনেক ভাবিদের মুখে শুনেছি এই মাছটা খেতে নাকি ভীষণ সুস্বাদু, তো আমি কখনো খাইনি এবং আমার হাজব্যান্ডও কখনো খাইনি। তো যাই হোক, ওনাদের কথা শুনে আমি এই মাছগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, দেখে কেমন খেতে ভালো লাগে। তো ওনারা তো বলছিল ভীষণ মজা লাগে খেতে, হয় ভুনা করে খেতে, নয়তো চচ্চড়ি করে খেতে। তো আমার ভুনার থেকে চচ্চড়িটাই পছন্দ হলো। তো মাছগুলো কুটে একটু ভালো করে ধুয়ে নিলাম। মাছটা আজ আর রান্না করিনি, রেখে দিয়েছি, দেখা যাক যদি মন পাল্টায় তাহলে রান্না করব। আর যদি ভালো না লাগে তো ওইভাবেই ফ্রিজে থাকবে, আর রান্না করব না। তো বিকাল হয়ে গেছে, এইদিকে একটুখানি ঝাড়পোকের কাজ লাগে শুরু হয়ে গেছে আমার। তো একটু ওয়ার্ড্রপের উপরটা একটু নোংরা ছিল, সেটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে ছাদের থেকে অনেকগুলো কাপড় তুলে নিয়ে এসেছি। ছাদে এই কাপড়গুলো নাড়া ছিল, কেচে দিয়েছিলাম সবগুলো। তো এই কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, যেহেতু বিকালের দিকে একটু ঘরদোর পরিষ্কার করে রাখাটা একটু ভালো লাগে। আর এই যে কাপড়ের গাদা, এগুলো যদি আমি ভাঁজ করে না রাখি তাহলে দেখা যাচ্ছে আরও কাপড়ের পাহাড় জমে যাবে। তো প্রতিদিন যে এত পরিমাণে কাপড় ভাঁজ করি, কিন্তু তবুও কেন জানি কোথা থেকে এত কাপড় আসে। এত ভাঁজ করি, এত কাপড় এখানে ওখানে সেখানে সব ভাঁজ করা আছে। পরি তো মাত্র 2 সেট করে কাপড়, তবুও যে এত কাপড় কোথা থেকে বেরোয় সেটাই তো বুঝতে পারি না। ছেলের, মেয়ের, আমার হাজব্যান্ডের সবার যে এত কাপড় থাকে। তো এটা মানে যখন পরবো তখন কিন্তু খুঁজে পাই না, আর যখন পরবো না ভাঁজ করতে বসে তখন মনে হয় এক পাহাড় নিয়ে বসেছি, এত কাপড়। তো ছেলের দেখুন কতগুলো প্যান্ট এখানে জমা হয়েছে। তারপরে আমার এক সেট কাপড়, আবার এক সেট নেড়ে দেওয়া আছে, আবার আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আছে, সব মিলিয়ে অনেক কাপড় এখানে। আরও কাপড় ফ্লোরে রাখা আছে, ওগুলো উঠাবো, উঠিয়ে তাই আবার ভাঁজ করে তারপরে যার স্থানে রেখে দিব। একবার ভাঁজ করে উঠতে পারলে স্থানে রেখে দিলে দেখা যাচ্ছে পরবর্তীতে চিল্লাপাল্লা বাসায় একটু কম হবে। আর যদি কাপড় চোপড় একজনের তা খুঁজে না পায় তো তখন কিন্তু একটু চিল্লাপাল্লা হয়ই। আমার বাসায় তো হয়, আপনাদের বাসায়ও হয় কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ করছি, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো কাপড়গুলো ভাঁজ করে এই যে সেলফটার ভিতরে আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে পর্দাটা সুন্দর করে আবার টেনে দিয়েছি, দিয়ে আমাদের যে কাপড়গুলো ভাঁজ করেছি সেগুলো আবার গামলার ভিতরে রেখেছি। রাখার পরে মাগরিবে নামাজ পড়ে উঠেছি। ওঠার পর একটু নাস্তা পানি তৈরি করতে হয়। তো আজ আমার হাজব্যান্ড বললো একটু মুড়ি খাই, মুড়ি আর ভাজা কেনা আছে বাসায়, ভাজা আর মুড়ি মাখাও। তো মুড়ির ঢমের দিকে তাকিয়ে দেখি ঢমে মুড়ি নাই। তোমার হাজব্যান্ড এই বস্তাটা বেরো করে দিল, বলল যে বস্তা বেরো করে দিচ্ছি, আবার ঢমগুলোতে ভরে রাখো, তাহলে আবার বেশ কয়েকটা দিন আমাকে ঢম নিয়ে তাড়াতাড়ি করা লাগবে না, মানে টানাটানি করা লাগবে না। আর এই যে বস্তায় মুড়ি, এটা কিন্তু আমি রোজার মাসে কিনেছিলাম, বস্তা ধরে কিনেছিলাম যাতে আমার সারা বছর আর মুড়ি কেনা না লাগে। তো মুড়িটা একটু নরম হয়ে গেছে। আর আপনারা যদি এই নরম মুড়ির কোনো প্রতিকার জানেন অবশ্যই একটু শেয়ার করবেন, মানে আমাকে একটু বলবেন যে এই মুড়িটা কী করলে আবার মচমচে হবে। একটু নরম হয়ে গেছে, তবুও এটা তো খেয়ে ফেলতে হবে। ভেবেছিলাম মোয়া তৈরি করব, কিন্তু পরে মনে হচ্ছে যে না, এটা দিয়ে মোয়া তৈরি করলে মোয়াটা যদিও আবার নরম হয় তখন খেতে ভালো লাগবে না। তো
তো যাই হোক মুড়িটা আমি ড্রামে ভরে নিচ্ছি, নিয়ে হচ্ছে তারপর এই বস্তাটা আবার একটা যে সাদা ওই নীল মতো যে প্লাস্টিকের ড্রামে আমি রাখি ওইটার ভিতরে আবার রেখে দেব, রেখে তারপর গুছিয়ে উঠিয়ে রাখবো। এই যে এতভাবে সুন্দর ভালোভাবে করে বেঁধে রাখি, তবুও কেন জানি এটা হচ্ছে এই মুড়িটা নরম হয়ে গেছে। আগের দিন যে ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেই ডিমগুলো ওইভাবেই ছিল, আর ওঠানো হয়নি। আর এক খাঁচি ডিম তো ধোয়া হয়েছিল না, এক খাঁচি ডিমই ধুয়ে রাখছিলাম। তো আর এক খাঁচি ডিম ভালো করে ধুয়ে তারপর গুছিয়ে রেখে দিলাম। আর মাঝখানে একটু পার্টিশনও দিয়ে দিয়েছি যে কোনটা কোন ধরনের ডিম, মানে কোনটা কোন মুরগির ডিম, যাতে এলোমেলো না হয়। তো সে কারণে মাঝখান থেকে একটু পার্টিশন দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর সন্ধ্যার সময় তো মুড়ি আছেই, সাথে একটু আম কাটলাম যে সবাই মিলে একটু আম খাক। তো আম কেটে দিয়েছি। বিকালের দিকে আবার আসছিল আমার খালু, তো আমার খালু আম নিয়ে এসেছে, আর ওনাদের জন্য কোনো রকম টুকটাক নাস্তাটা করে দিয়েছিলাম, নুডলস করেছিলাম। তো উনি আসছিল আমার নানু বাড়ি, তো ওখান থেকে আমাকে দেখতে আসছে, আমার বাচ্চা কাচ্চা কেমন আছে সেই জন্য আসছে দেখতে। তো যাই হোক, আমার খালা খালুকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, এবং তাদের প্রতি আমার ভালোবাসা তো অবশ্যই আছে।